ইতিমধ্যে বাজেট যে পেশ করার প্রধান আমাদের যেই অর্থ উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বাজেট পেশ করেছেন। সেখানে জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হলো সেটা নিয়ে তো এখন প্রশ্ন উঠবেই, নানান মহল থেকে নানান কথা আসছে কি হলো না হলো। কিন্তু সেখানে অন্যতম বড় একটি বিষয় হচ্ছে সেটি ব্যবসা বাণিজ্যের যে বর্তমানে স্থবিরতা, বিশেষ করে দেশি বিনিয়োগের সাথে সাথে বিদেশি বিনিয়োগের, সেটি আসলে কতটুকু ফিরবে, সেই আস্থা কি ফিরবে, সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। আর সঙ্গে আছি আমি, গালিব ইবনে রিয়াজ। দর্শক, শুরুতে যে বলছিলাম যে এই মুহূর্তে আমরা আলোচনা করব দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে আসছে বাজেটে যে প্রস্তাবিত বাজেট আজকে পেশ করা হয়েছে সেখানে কি কি রয়েছে এবং কতটুকু আস্থা ফিরতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ গালিব। শুরুতেই আসলে যেটি আপনার সাথে আমি আলোচনাও করছিলাম যে এবারের বাজেটের আকার অন্য বাজেটের গত মানে চলতি এখন যে বাজেটে চলছে তার থেকে 7,000 কোটি টাকা কম, কিন্তু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বেড়েছে, ঘাটতির পরিমাণ সব কিছু মিলিয়ে যদি মোটা দাগে আপনার কাছে জিজ্ঞেস করি যে এই যে ব্যবসায়িক পরিবেশটা একটু অস্থির স্থবির হয়ে আছে কোনো কোনো জায়গায়, তারপর কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে মানুষ বেকার হবে, এটা খুব স্বাভাবিক। এই যে বাজেটটি উত্থাপিত হলো আজকে প্রস্তাবিত বাজেটে, কতটুকু আপনাদের আস্থা ফিরল? ধন্যবাদ। দেখুন, প্রথমেই একটু শুরু করি যে এইটা হচ্ছে আমার দেখা মতে বহু বছর পরে প্রথম সংকোচনশীল বাজেট। এটা আসলে এই ধরনের বাজেটের অবজেক্টিভ হচ্ছে আপনার সরকারি ব্যয় কমিয়ে আনা এবং ঘাটতি কমিয়ে আনা, এবং এটার কতগুলো উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। একটু যদি এক্সাম্পলে দেখুন আপনার 7,000 কোটি টাকার মতো বাজেট কমেছে। 8 লক্ষ কোটি টাকার মতো বাজেট ছিল গত বছর, এটা 7,91,000 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। কিন্তু এই যে রিডাকশনটা, এটা সবচেয়ে বড় রিডাকশনটা হয়েছে আসলে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে, এডিবি থেকে। জি, এডিবিতে। যেখানে সেটা 2,78,000 কোটি টাকা লেভেলে ছিল, সেটা এই বছর 2,30,000 কোটি টাকা লেভেলে নামিয়ে আনা হয়েছে। ইনফ্যাক্ট বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এটার কিন্তু রিভাইজ বাজেটে 2,18,000 কোটি টাকায় দাবি দেওয়া আছে, সংশোধিত বাজেট থেকে এখন আবার বেশি। কিন্তু আবার একই সাথে আমাদের যে রাজস্ব ব্যয়ের বাজেট যেটা, সেখানে কিন্তু একটা মোটামুটি 5-6% একটা গ্রোথ আছে। এটার মানে হচ্ছে যে আমরা একদিকে যেমন আপনার আমাদের উন্নয়ন ব্যয় কমিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের যে রাজস্ব ব্যয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, মহার্ঘ ভাতা ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র, তারপরে সুদের হার, এগুলো মিলিয়ে এখানে প্রায় 5-6% মতো বেড়ে গেছে। এই ধরনের বাজেট অ্যালোকেশনের দুটো ইম্প্যাক্ট আছে। এক নম্বর হচ্ছে আপনি যখন রাজস্ব ব্যয় বাড়াবেন তখন আপনার ইনফ্লেশনারি ইম্প্যাক্ট পড়ে, ইনফ্লেশন বাড়বে। আবার যখন আপনি আপনার উন্নয়ন বিনিয়োগ কমিয়ে দেবেন, মানে আপনার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের আকার যখন ছোট করবেন, তখন আসলে ইকোনমি স্লো ডাউন করে। কারণ এই যে সরকারের যে পাবলিক কনজামশন যেটা, এটা একটা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ড্রাইভার। যেমন আমাদের কনস্ট্রাকশন সার্ভিসেস কিংবা বিল্ডিং ম্যাটেরিয়ালস কিংবা এবং এটার সাথে রিলেটেড লজিস্টিক সার্ভিসেস, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু এটা আমাদের ইকোনমির প্রায় 10-15%-এর উপরে জিডিপির কন্ট্রিবিউট করেন। সো ওই সেগমেন্টটাতে যদি আপনি এডিপি অ্যালোকেশন কমিয়ে দেন, ওখানে একটা ড্রাস্টিক রিডাকশন হয়। সো ওখানে রিডাকশন হলে মানে হচ্ছে যে আপনার প্রচুর আসলে নির্মাণ শ্রমিক বেকার হন, তাদের সাথে রিলেটেড লজিস্টিক সার্ভিসের লোকজন বেকার হন, বিল্ডিং ম্যাটেরিয়ালসের লোকজন বেকার হয়ে যান, কারণ ব্যবসা তো ছোটো হয়ে আসছে ওখানে। এটার আবার ফলো অন এফেক্ট আছে অন্যান্য সার্ভিসেস এবং প্রোডাকশনের ক্ষেত্রে। সো একদিক থেকে চিন্তা করলে এই বাজেটের নেট রেজাল্ট যেটা হবে, যেটা যে কারণে এটাকে আমি বলছি যে সংকোচনমূলক বাজেট, এটা ইকোনমিকে একটু কুল ডাউন করার চেষ্টা করবে, ইকোনমির প্রবৃদ্ধির গতিটা কমিয়ে আনবে। এই গতি কমার ফলে দুটো জিনিস ঘটবে। এবং আচ্ছা, বাই দ্য ওয়ে, এইখানে এই গতি কমার ফলে যেহেতু আপনি একটু বাজেট ছোটো করে নিয়ে আসছেন, টেকনিক্যালি আপনার ডেফিসিটও কমে যাবে, বাজেট ডেফিসিট কমে যাবে। সো সরকারের ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা কমে যাবে। ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা কমে গেলে আপনার ইনফ্লেশনের পরিমাণ, আপনার মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। সো এইভাবে চিন্তা করলে বাজেটের টার্গেট হচ্ছে আপনার ইকোনমির গতি একটু কমিয়ে দেওয়া এবং তারপরে এটার ফলে যাতে আপনার মুদ্রাস্ফীতি কমে সেই চেষ্টাটা করা। ইনফ্যাক্ট জনমানুষের যেন স্বস্তি আসে, এই ব্যাপারটাকে এরকম এই বাজেটে আসলে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দেখুন, খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো বলবোই, কারণ আমার নিজস্ব বিবেচনায় যেটা বলে যে আপনি যদি ইকোনমিক গতি কমিয়ে দেন, এটা আমাদের মতো দেশের জন্য আসলে একেবারেই কার্যকর না। কারণ হচ্ছে আমাদের দেখুন, আমাদের জনশক্তি প্রত্যেক বছর, মানে আমাদের যে ওয়ার্কফোর্স,
সেটা 2.5% to 3% রেটে বাড়ে। মানে আপনার প্রত্যেক বছর 25 লাখ থেকে 20 থেকে 25 লাখ মানুষ নতুন করে কর্মসংস্থান খুঁজতে এই মার্কেটে যোগ দেন। তাদেরকে যদি আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারেন, তখন যেটা হবে তার বেকারত্ব বাড়বে। বেকারত্ব বাড়লে আপনার দারিদ্র্য বাড়বে। এবং এখন যারা দারিদ্র্য সীমার ওপরে আছেন তাদের যদি কাজ না থাকে, তখন তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, আপনার ইনফ্লেশন বাড়লে, আমরা জানি যে গত বছর ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব যেটা ছিল যে 30 লাখের মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন, অতি দারিদ্রতায় নতুন করে যোগ হয়েছেন। আবার একই সাথে যদি কর্মসংস্থান না থাকে, তাহলে কিন্তু আরও নতুন মানুষ এই দারিদ্র্য সীমার নিচে চলে যাবেন। এবং যেটা হবে যে আপনার যদি ব্যক্তি খাতের বিনিয়োগ যদি কমে আসতে থাকে, তখন যেটা হয় যে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি না হলে এই যে মানুষগুলো দারিদ্র্য সীমার নিচে চলে গেলেন, তাদেরকে যে আবার দারিদ্র্য সীমার ওপরে নিয়ে আসা হবে, সেটা কিন্তু পারা যাবে না। কারণ তখন বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হয় না, কর্মসংস্থান সৃষ্টি না হলে দারিদ্র্য কমবে না। রাইট। আমি যদি একটু এই পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির এই বিষয়ে একটা সিদ্ধান্ত এসেছে, সেটা হচ্ছে যে কোম্পানির কর হারের ব্যবধান 5% হতে বাড়িয়ে 7.5% করা হয়েছে। সেটি মূলত বলা হচ্ছে যে বিদেশি কোম্পানির যেন দেশীয় পুঁজিবাজারে তারা যেন আগ্রহী হয়। কি মনে হচ্ছে এই ব্যাপারটা, এই সিদ্ধান্তটা? এটা আসলে খুব যে রেলেভেন্ট ব্যাপার তা না, কারণ আপনি যদি বাংলাদেশে দেখেন, এই মুহূর্তে আনলিস্টেড বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি খুব একটা নেই। যারা আছেন তাদের পক্ষে আসলে লোকাল রেজিস্ট্রেশন কিংবা লোকাল লিস্টিংয়ের থেকে ব্যবসা না করাটা বেটার। একটু যদি আমি এই পরিপ্রেক্ষিতে একটু বলা দরকার, দেখেন আমাদের দেশে বড় কর্পোরেটরা কেন পুঁজিবাজারে যান না, তারা যান না সেটার কারণটা কিন্তু ট্যাক্স না, কিন্তু পুঁজিবাজারে আমাদের যে প্রসেস, যেটা যে আইপিওর প্রসেস, যেটা সেখানে কি হয়, আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা মেকানিজম আছে, যেখানে তারা ডিসাইড করেন যে কোন প্রাইসে এটা ফিজিবল, যে একটা কোম্পানি আইপিও হবে, সেটা কি 10 টাকায় হবে, না 12 টাকায় হবে, না 50 টাকায় হবে। এই আমরা বিনিয়োগকারীরা কিন্তু এই ডিসিশনটা নিতে পারি না। সো আমরা যেটা হয় যে একটা এই ধরনের, মানে এটা কিন্তু দুনিয়ার কোনো স্টক মার্কেট এটা কাজ করে না। স্টক মার্কেটের বেসিক্যালি মেকানিজমটা হচ্ছে আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এনশিওর করবে যে ডিসক্লোজার ঠিক মতো আছে, নট এই আন্ডারলাইং ব্যবসা চলবে কি চলবে না। কারণ দেখুন, আপনি মানে আমার শ্রদ্ধেয় প্রফেসররা, ইউনিভার্সিটির প্রফেসররা কিন্তু অনেক কিছু জানেন, কিন্তু আমরা কিন্তু 30 বছর ধরে ইনভেস্টমেন্টে মার্কেটে কাজ করছি। সো তারা আমাদেরকে যা শিখিয়েছেন সেটার কিন্তু অ্যাপ্লিকেশন আমরাই করছি। এই পার্সপেক্টিভে আমি যদি বলতে চাই যে এই মেকানিজমটা, যে আইপিও প্রাইসিং কিংবা বন্ডের প্রাইসিং, বন্ডের ইন্টারেস্ট রেট কী হবে, এই মেকানিজমটা যতদিন এসইসির এই কন্ট্রোলে থাকবে, যে ফিজিবিলিটি বেসড ডিসিশন, যে তারা ঠিক করে দেবেন যে কোন প্রাইসে কোনটা অ্যাকসেপ্টেবল না, তখন কিন্তু এটা আসলে কখনোই কাজ করবে না। এবং এখানে আরও শর্টফল আছে। যেমন ধরেন, আপনি দুনিয়ার সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি উবার, তারা একটা ট্যাক্সিও ওন করে না। তারা সেই কোম্পানিকে আপনি বাংলাদেশে লিস্ট করতে পারবেন না। আপনি বিকাশের মতন একটা কোম্পানি, যেটা একটা ইউনিকর্ন, তার কিন্তু আপনি অ্যাসেট বেজের হিসাব করে, তার নেট অ্যাসেট ভ্যালু হিসাব করে কোনোদিনও আপনি ওই কোম্পানিকে আইপিওতে আনতে পারবেন না। আপনাকে হয় এই পুরো মেকানিজমটাকে স্ক্র্যাপ করে দিতে হবে, যে আমরা এই নেট অ্যাসেট ভ্যালু বেসড কিংবা যে কোনো ধরনের ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট বেসড প্রাইসিং আমরা করব না, বরঞ্চ আমরা ডিসক্লোজারের বেসিসে করব, এবং ইনভেস্টররা ডিসাইড করবেন তারা কী দামে কিনবেন, কী দামে কিনবেন না। এই ট্রানজিশনটা করার আগে আমি মনে করি না বাংলাদেশের বড় এন্টারপ্রাইজেস যারা আছেন তারা আসলে মার্কেটে লিস্টিং করতে খুব একটা উৎসাহী হবেন। রাইট। আসলে সাধারণ মানুষের কাছে তো আসলে বাজেটটা খুব গুরুত্ব রাখে, আবার তারা এত টার্মস কন্ডিশন এত কিছু আসলে সাধারণ মানুষ বুঝেও না। সাধারণ মানুষের কথা হচ্ছে যে সে আসলে চাকরি পাবে কিনা, তার আয় হবে কিনা, এটাই সাধারণ মানুষের সব থেকে বড় জানার আগ্রহ। সেই জায়গা থেকে গত যেই নীতি সুধার যেটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যবসায়ীরা বলছে যে এখান থেকে যে ঋণের যে প্রবাহ সেটা কিন্তু কমে গেছে। এটা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই বিনিয়োগও কম। এই বাজেটে কি আপনাদের কি তেমন কোনো প্রত্যাশা কি ছিল কিনা, কিংবা সেটার প্রতিফলন কি ঘটেছে বলে মনে হয়? এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। আপনি যেই প্রবলেমটার কথা বললেন, এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করি। দেখুন, 13-14% ইন্টারেস্ট আমাদের জন্য একটা বড় সমস্যা, কিন্তু ব্যাপারটা এমন না যে আমরা এন্টারপ্রেনাররা কখনো 13-14% ইন্টারেস্ট দিয়েছি। 5-6 বছর আগেও এরকমই ছিল, কিংবা আরেকটু পিছনে গেলে এরকমই ছিল। ইস্যুটা আসলে অন্যখানে। আপনি সেকেন্ড যেই পয়েন্টটা বলেছেন, যে দেখেন ঋণের প্রবাহ 2 থেকে 3%, 7% লেভেলে নেমে আসছে।
এটার মানে হচ্ছে যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল, যে চলতি ঋণের যেটা লাগে ব্যবসা চালাতে গেলে, সেটার প্রবাহ এতটাই কমে গেছে যে আসলে ওভারঅল সিস্টেমে ব্যবসাটা রান করার মতো ওয়ার্কিং ক্যাপিটাল আসলে অ্যাভেলেবেলই না আর। সো আমাদের জন্য আসলে এটাকে যদি বলি, আমি যে লিকুইডিটি ক্রাইসিস হিসেবে ডিফাইন করি, আমাদের জন্য আসলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস, নট দ্য প্রাইসিং। এই লিকুইডিটি ক্রাইসিসের জন্য মনিটারি এক্সপানশন ছাড়া আসলে আর কোনোভাবে এটা মিট করা সম্ভব না। মনিটারি এক্সপানশন করলে একটা ইনফ্লেশনারি প্রেশার থাকবেই। সো একদিক থেকে আমরা যেমন চাই যে ফিসকাল মেজার্স থাকুক, যে আপনার ইনফ্লেশন কমানোর জন্য, যেটা করতে গেলে আপনার ধরেন প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে তার উপরে ইনপুট ডিউটি কমানো দরকার। অনেকগুলো জায়গায় আসলে আমাদের সিস্টেমিক ইনএফিসিয়েন্সি আছে, সেগুলোতে আপনার প্রাইসিং কমানো দরকার। এটা করলে যেমন একটা ফিসকাল এফোর্টের ফলে আপনার কিছু প্রাইসিং কমে আসবে। আপনি যদি কিছুদিন আগের কথা দেখেন, যে চিনির যখন কাস্টমস ডিউটি কমিয়ে দেওয়া হলো, চিনির দাম কিন্তু মার্কেটে অটোমেটিক্যালি কমে আসলো। একই সাথে আপনি যদি দেখেন যে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে $100 চিনি কেনেন, সেটা বাংলাদেশের মার্কেটে আস্তে আস্তে প্রায় $140 থেকে $150 হয়ে যায়। এই যে মাঝখানের যে $40, এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ট্যাক্স। রাইট। সো আপনি এই ট্যাক্সগুলো কমিয়ে দিলে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর দাম কমে আসবে। এটা আমরা চেয়েছিলাম ফিসকাল পলিসির থেকে, তার কিছুটা রিফ্লেকশন দেখেছি। বাকিটা আসলে আমরা এখনো খাঁটি দেখতে পারো। বাট আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা আসলে আনসারটা আসবে মনিটারি পলিসি স্টেটমেন্টে, সেটা ইজ এক্সপেক্টেড নেক্সট মান্থ, এখন নেক্সট মান্থ, রাইট। এই প্রস্তাবিত বাজেটে ব্যবসা বাণিজ্যের জন্য কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আসলে কি রয়েছে, এই একটু বিষয় নিয়ে আমি যদি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই বাজেটে সবসময় এসএমই কিংবা ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে, কারণ আমরা জানি যে বৃহৎ একটা জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে, যে জায়গায় একটা বড় একটা কর্মসংস্থানও রয়েছে। বাজেটে যে এই ধরনের প্রণোদনা, যেরকম তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল প্রস্তাব করা হয়েছে, যেটি এবারই প্রথম, কিংবা বলা হচ্ছে যে যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে 5 লক্ষ টাকায় উন্নীত করা হবে, প্রস্তাবিত বাজেটে যেটা রাখা হয়েছে। এই ধরনের উদ্যোগগুলো ব্যবসা বাণিজ্যের পরিবেশকে কিংবা যারা স্টার্ট আপ নতুন, তাদের জন্য আসলে কতটুকু সহায়ক হয় কিংবা হতে পারে? অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আমি যদি বলি যে হ্যাঁ, তরুণ উদ্যোক্তাদের জন্য ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করা দরকার, আমি অবশ্যই এটা সমর্থন করি। কিন্তু আপনি যেখানে আসলে আপনার 1 লক্ষ কোটি টাকা দিলেও আমার মনে হয় না যথেষ্ট কাজ হবে, সেখানে আপনি 100 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট করলে সেটা ফল খুব একটা হবে বলে আমি আশা করতে রাজি না, 1 নাম্বার। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে যুব উদ্যোক্তাদের যে 5 লক্ষ টাকার সিলিংয়ের কথা বললেন, এটা আপনি গিয়ে দেখবেন যে এটা যখন আপনি দেখবেন যে হয়তো এসএমই ফাউন্ডেশন কিংবা এরকম দু একটা ছোটোখাটো অর্গানাইজেশনের প্রজেক্ট, যেখানে হয়তো বা 5,000 মানুষ উপকৃত হবে না। সো এই 5,000 উদ্যোক্তা দিয়ে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি সিস্টেমে একটা কিংবা সিস্টেমেটিক আমাদের ইকোনমিক স্ট্রাকচারে কোনো একটা কিছু পরিবর্তন দাগ ফেলতে পারবেন, এটা আমার মনে হয় না হবে। আচ্ছা, আমি এবার একটু ব্যক্তি শ্রেণীর কর নিয়ে একটা আলোচনা করতে চাই, যেটা অপরিবর্তিত রয়েছে, এবং এই অর্থ উপদেষ্টা যেটি বলেছেন যে আগামী অর্থ বছর থেকে 50,000 করে সেটিকে বাড়ানো হবে কর সীমা। এটিকে কিভাবে দেখছেন, ইতিবাচক? এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। আমরা গত কয়েকদিন ধরে যেই বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, ফাইনালটা তো আসলে আজকে পাবো, তারপরে বুঝতে পারবো। কিন্তু দেখুন, একটা জিনিস যেটা করা হয়েছিল যে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু তারপরের যে স্ল্যাবগুলো সেখানে আবার কিছু চেঞ্জ করে দেওয়া হয়। ফলে যেটা হচ্ছিল, আমরা যেটা গত কয়েকদিন যেটা দেখলাম, যে একটা জায়গায় দেখলাম যে আপনার যাদের আয় 77,000 থেকে 1 লাখ টাকার মধ্যে, তাদের হয়তো বা করের পরিমাণ বেড়ে যাবে 37%। যেখানে আপনি আগে 100 টাকা ট্যাক্স দিতে হতো, ওখানে আপনাকে দিতে হবে 137 টাকা। সো ব্যাপারটা শুধু করমুক্ত আয় সীমার না, তারপরের যে স্ল্যাবগুলো আছে সেইখানে ট্যাক্স রেট কি হবে, সেটা আসলে খুব জরুরি একটা বিবেচ্য বিষয়। 40% পর্যন্ত গিয়ে এবারে প্রস্তাব করা হয়েছে। আগে মনে হয় 35% ছিল, এখন আরো 5% বাড়ানো হয়েছে। জি, সর্বোচ্চ স্ল্যাবের কর যেটা। নতুন যারা কর দিবেন তাদের জন্য প্রথম কর তাদেরকে দিতে হবে মানে ন্যূনতম 1,000 টাকা। এটি নিশ্চয়ই কর আহরণের ক্ষেত্রে একটি পজিটিভ ভূমিকা রাখতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নতুন যারা কর, মানে আপনাকে কর দিয়ে থাকতে পারবেন না, এই সিগন্যালটা আপনাকে দিতে হবে। আপনার যদি করমুক্ত আয়সীমার উপরে আয় থাকে, আপনাকে আয়কর দিতে হবে। আপনি সরকারের রাস্তাঘাট ব্যবহার করছেন, আপনি সরকারি ইমার্জেন্সি সার্ভিসেস ব্যবহার করছেন, আপনি স্বাস্থ্যসেবা আপনার পছন্দ মতো নাও পেতে পারেন, আপনি শিক্ষা সেবা আপনার পছন্দ মতো নাও পেতে পারেন, কিন্তু যেই সেবাটুকু পাচ্ছেন সেটার জন্য ন্যূনতম অ্যামাউন্ট হলেও আপনাকে কর দিতে হবে। এই ফান্ডামেন্টাল জিনিসটা আসলে
আমরা এস্টাবলিশ করতে পারিনি। কারণ সিম্পল হিসাবে যান না আপনি, আপনার 18 কোটি লোকের দেশে আপনার অ্যাকচুয়ালি কর দেয় মাত্র 15 লাখ মানুষ। এটা তো 1%ও আসলে কর দেয় না। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন মাত্র 45 লাখ মানুষ, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মিনিমাম ট্যাক্স সেখানে অথবা ছোট্ট করে আসলে জানতে চাই, সেখানে কি এনবিআর এর সক্ষমতা নাকি যারা কর দিতে চান না তাদের অনিচ্ছা, কোনটা আসলে এখানে? দেখুন, কর নিজে স্বপ্রণোদিত হয়ে দুনিয়ার কেউ কর দেয় না। সবাইকে একটা জায়গায় একটা জিনিস মানতে হয় যে আমাকে কর দিতেই হবে, না দিলে আসলে অনেকখানি অ্যাক্সেস বন্ধ হয়ে যায়। এবং তারপরের যে ব্যাপারটা আসে যে আপনি যদি মনে করেন যে আপনি কর দিবেন না, শুধু আমি কর দিব, তাহলে তো আমাকেও প্রশ্ন করতে, তাহলে আপনি কর না দিলে আমাকে কেন কর দিতে হবে? রাইট। সো এই ফ্যাক্টরগুলো কাজ করে। অবশ্যই আমাদেরও সময় শেষ। অনেক দারুণ এবং মজার বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু একেবারে সময় শেষ হওয়ার জন্য এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে শেষ করতে হচ্ছে এখনকার মতো আয়োজন। তবে বাজেট নিয়ে আমাদের বিভিন্ন সময়ে ঘন্টায় ঘন্টায় আমাদের সঙ্গে অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা উপস্থিত হবেন। অবশ্যই এখন টেলিভিশনের সঙ্গেই থাকবেন।